নমস্কার। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ তাজা খবর। বঙ্গভূষণ রিচা ৩৪ লক্ষ টাকাও তুলে দেওয়া হলো বিশ্বকাপ জয়ীর হাতে। ইডেনে রাজ্য সিএবির বিরাট সংবর্ধনা। বিধানসভা ভোটের মুখে নতুন দল গঠনের ঘোষণা হুমায়ুন কবিরের। কারা কারা থাকছেন দলে? এসআইআর আবহে নবান্ন তরফে কড়া নির্দেশ। মানব পাচারে তদন্তে নেমে রাজ্যের পানশালায় তল্লাশি, কোটি টাকার বেশি নগদ বাজেয়াপ্ত করল ইডি। তৃণমূল কংগ্রেসের কর্মী বিজেপির বিএলএ চাঞ্চল্যকর অভিযোগে তোলপাড় জগদ্দল। প্রধানমন্ত্রী পদের গরিমা নষ্ট করছেন মোদী, কট্টা মন্তব্যে তো প্রিয়াঙ্কার। হাসপাতালে রোগী ভর্তির পরে মদ্যপান, বেপরোয়া অ্যাম্বুলেন্স ঢুকলো দোকানে, আটক চালক সহ ৩। বিএলএ দিতে পারল না আইএসএফ, ঘুরে ঘুরে ফর্ম ফিল আপ করে দিচ্ছেন নওশাদ। ঘুমন্ত শিশুকন্যাকে স্টেশন থেকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন তারকেশ্বরে, থানার সামনে বিক্ষোভ বিজেপির। ফের রণক্ষেত্র বাংলাদেশ, এবার নিরীহ শিক্ষকদের উপর চড়াও ইউনূসের পুলিশ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে শনিবার সিএবির তরফ থেকে ইডেন গার্ডেন্সের সংবর্ধনা দেওয়া হলো। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা অধিনায়ক ঝুলন গোস্বামী, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সহ আরো অনেকে। গোটা বাংলায় বিশ্বকাপের একমাত্র সোনার মেডেল শিলিগুড়ির এই বাঙালি মেয়ের বাড়িতে রয়েছে, তাই তাকে নিয়ে উন্মাদনা স্বাভাবিকভাবেই তুঙ্গে। পূর্ব ঘোষণা অনুযায়ী সিএবির তরফ থেকে রিচার হাতে এদিন তুলে দেওয়া সোনার ব্যাট বল, পাশাপাশি দেওয়া হয় ৩৪ লক্ষ টাকা। রাজ্য সরকারের তরফে তাকে বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে। একই সঙ্গে ডিএসপি পদের চাকরিও দেওয়া হয়েছে তাকে। প্রসঙ্গত, বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা এসেছে রিচার ব্যাট থেকে। মোট ১২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তার ধারে কাছেও নেই কোনো ভারতীয় ক্রিকেটার। সেমিফাইনাল ও ফাইনালে দ্রুত রান করে দলকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছেন। তার অবদানকে স্মরণীয় করে রাখতে চেয়ে এই সিদ্ধান্ত সিএবির। শুক্রবার বিশ্ব জয় করে ঘরে ফেরেন শিলিগুড়ির রিচা ঘোষ। শুক্রবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামার পর থেকেই শুরু হয় সংবর্ধনার পর্ব। লাল গালিচায় পা রাখে জাতীয় পতাকায় মোড়া হুটখোলা গাড়িতে চেপে শহরে ফিরলেন বিশ্বজয়ী রিচা। তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন স্বয়ং মেয়র গৌতম দেব। ২৬-এর আগে হুমায়ুন কবিরের নতুন দল। বিধানসভা ভোটের মুখে নতুন দল গঠনের ঘোষণা হুমায়ুন কবিরের। ২২শে ডিসেম্বর নতুন দল জানালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেন, নতুন দলের চেয়ারম্যান আমি আগেই ঘোষণা করে দিলাম। অন্য পদাধিকারীদের নাম ঘোষণা হবে ২২শে ডিসেম্বর। মুর্শিদাবাদ ছাড়া মালদা, উত্তর দিনাজপুরের নেতারা থাকবেন দলে। হাওড়া, উত্তর ২৪ পরগনা সহ বিভিন্ন জেলার লোক দলের পদে থাকবেন। ২২শে ডিসেম্বর টেক্সটাইল মোড়ে ৫০,০০০ লোক নিয়ে জনসভা করব। এবার আমরা সিদ্ধান্ত চূড়ান্ত, আর পিছিয়ে আসার কোনো সম্ভাবনা নেই। সম্প্রতি ২৬শে বিধানসভা ভোটে বিজেপিকে ৫০-এ নামিয়ে আনার চ্যালেঞ্জ ছড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে সেই প্রসঙ্গ টেনে কটাক্ষ ছড়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তৃণমূল কংগ্রেসের দাম্ভিকতার সঙ্গে বলছেন, বিজেপিকে ৫০-এ নামিয়ে আনবো। ৩০ অব্দি মুখ্যমন্ত্রী থাকবেন ৩৬ সাল পর্যন্ত। এই দাম্ভিকতা বুদ্ধবাবুও দেখিয়েছিলেন। এর আগেও বারবার দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তার জন্য তাকে সতর্ক করা হয়েছে। সুকাজের মুখে পড়েছেন, কিন্তু এবার ফের মুখ খুলে তিনি বুঝিয়ে দিলেন হুমায়ুন আছেন, হুমায়ুন নেই। বিধানসভা ভোটের কয়েক মাস আগে বিস্ফোরক বক্তব্য রেখেছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদ, মালদায় তৃণমূলকে শূন্য করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। হুমায়ুন কবির বলেছিলেন, আগামী দিনে নতুন একটা প্ল্যাটফর্ম খুলব। আমি গত আসনে লড়ব, সময় কথা বলবে। তার সঙ্গে বলছে কংগ্রেসকে জুড়ব, সিপিএমকে জুড়ব, আইএসএফকেও সঙ্গে নেব। বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন। বর্তমানে রাজনৈতিক দলগুলির প্রস্তুতি তুঙ্গে। পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া শাসক থেকে বিরোধী সকলেই। এরই মধ্যে রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর এর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন, যা রাজনৈতিক উত্তাপ অনেকাংশে বাড়িয়েছে। এই আবহে এবার জেলা শাসকদের উদ্দেশ্যে কড়া নির্দেশ রাজ্যের। এসআইআর চললেও রাজ্যের আমার পাড়া আমার সমাধান সহ রাজ্য সরকারি কোনো প্রকল্পের কাজ যাতে ব্যাহত না হয়, সেই দিকে লক্ষ্য রাখতে জেলা শাসকদের নির্দেশ রাজ্য সরকারের। উল্লেখ্য, সম্প্রতি ১০০ দিনের কাজ প্রকল্পে সুপ্রিম কোর্টে জয় পেয়েছে রাজ্য সরকার। অবিলম্বে বাংলায় ১০০ দিনের কাজ চালু করা সহ বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এই পরিস্থিতিতে আদালতে ধাক্কা খেয়ে ফের প্রকল্প চালু করতে উদ্যোগী হয়েছে কেন্দ্র।
নবান্ন সূত্রে খবর, সুপ্রিম কোর্টের নির্দেশের পর যে কোনো দিন 100 দিনের টাকা ছাড়তে পারে কেন্দ্র সরকার। এই আবহে জব কার্ড থাকা ব্যক্তিদের কেওয়াইসি যথাযথভাবে তৈরি রাখার নির্দেশ নবান্নের। পাশাপাশি জব কার্ড হোল্ডারদের জব কার্ডের সঙ্গে আধার যুগের কাজও শেষ করার নির্দেশ নবান্নের। এদিকে ভোটের আগে ফের এক দফায় বাংলার বাড়ি প্রকল্প নিয়ে উদ্যোগী রাজ্যে। ডিসেম্বরে 16 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দিতে চায় রাজ্য। সেই লক্ষ্যে আগে যাচাইয়ের কাজ শেষ করে রাখার নির্দেশ নবান্নের। রাজ্যের কোষাগার থেকে পথশ্রী প্রকল্পের আওতায় প্রায় 9,000 কিলোমিটার রাস্তা তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য। গ্রামীণ রাস্তা মেরামত ও নির্মাণের ক্ষেত্রে সমস্ত কাজ বিধি মেনে যাতে হয় সেদিকে নজর রাখার নির্দেশ এসেছে। মানব পাচারের অভিযোগে তদন্তে নেমে কলকাতার বেশ কয়েকটি রেস্তোরাঁ পানশালায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। সেই অভিযানে কোটি টাকারও বেশি নগদ দামি গাড়ি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় সংস্থা। বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট চিহ্নিত করেছেন তদন্তকারীরা। অভিযোগ সেগুলোর মাধ্যমে বেআইনি লেনদেন হয়েছে। মানব পাচারের অভিযোগে তদন্তে নেমে কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি পানশালায় শুক্রবার তল্লাশি চালায় ইডি। অভিযোগ, ওই পানশালা রেস্তোরাঁতে প্রাথমিকভাবে পাচার চক্রের কাজ চলে। ইডি সমাজ মাধ্যমে জানিয়েছেন, ওই তল্লাশি অভিযান চালিয়ে 1.01 কোটি টাকার নগদ এবং ডিজিটাল ডিভাইস উদ্ধার করেছে ইডি। পাশাপাশি কিছু সম্পত্তির নথি বাজেয়াপ্ত করতে হয়েছে। অভিযুক্ত এবং সন্দেহভাজনদের কিছু ব্যাংক অ্যাকাউন্ট চিহ্নিত করেছেন তদন্তকারীরা। বাজেয়াপ্ত করা হয়েছে 2টি দামি গাড়ি। মানব পাচারের মামলাটি পুরনো, কয়েক বছর আগে বাগুইয়াটির একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এই মামলার এফআইআর দায়ের হয়েছিল। প্রাথমিকভাবে পুলিশের অনুসন্ধানের পর মামলার তদন্তভার হাতে নেয় ইডি। শুক্রবার এই মামলায় প্রথম তল্লাশি অভিযানে নামেন ইডি আধিকারিকেরা। তৃণমূল কংগ্রেসের কর্মী বিজেপির বিএলএ তোলপাড় জগদ্দল। চাঞ্চল্যকর অভিযোগ, জগদ্দলের রাতপুরের 124 নম্বর বুথে বিজেপির বিএলএ হিসেবে মনোনীত হয়েছিল নিখিল দাস। এদিকে নিখিল দাস কাজ করছেন তৃণমূলের ক্যাম্প অফিসে। আগে বিজেপি করতাম, আমার কয়েক বছর তৃণমূলের সঙ্গে যুক্ত। বিজেপি আমাকে বিএলএ মনোনীত করেছে সেটা জানি না। চাঞ্চল্যকর দাবি 124 নম্বর বুথের বিজেপির বিএলএ নিখিল দাসের। বিজেপির লোক নেই, তাই তৃণমূল কর্মীদের বিএলএ করতে হচ্ছে। কটাক্ষ তৃণমূলের। ভয় দেখিয়ে বিজেপি কর্মীকে তৃণমূল বলে পরিচয় দেওয়া হচ্ছে, পাল্টা তোপ বিজেপির। 21 নম্বর ওয়ার্ড ভাটপাড়া পুরসভা রাতপুর 124 নম্বর বুথে ঘটেছে এই ঘটনা। নিখিল দাসের নাম বিজেপির বিএলএ তালিকায়। 2019 সাল থেকে নিখিল দাস সক্রিয় তৃণমূল কর্মী বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। সেই সময় অর্জুন সিং তৃণমূল ছেড়ে চলে গিয়েছিলেন বিজেপিতে। চূড়ান্ত পর্যায়ের অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল ভাটপাড়া পুরসভা এলাকায়। সেই সময় থেকে তৃণমূলে রয়েছেন নিখিল দাস, কোনোভাবেই বিজেপিতে যোগ দেননি। অথচ আশ্চর্যজনকভাবে নিখিল দাসের নাম রয়েছে বিজেপির বিএলএ তালিকায়। বিজেপির অভিযোগ, বিএলএ এর নামের তালিকা তৈরি করার আগে নিখিল দাস নিজে থেকে ছবি দিয়েছেন, সই করেছেন, বলেছেন বিএলএ 2 এর কাজ করবেন। এখন তাকে ভয় দেখানো হচ্ছে, তাই তিনি শাসক দলের শেখানো কথা বলছেন। এদিকে নিখিল দাসের দাবি, 2019 সাল থেকে তিনি রয়েছেন তৃণমূলের সঙ্গে। বিজেপির সঙ্গে কোনো যোগ নেই তার। কিভাবে তার নাম বিজেপির বিএলএ তালিকায় গেল সেভাবে অবাক হচ্ছেন নিখিল দাস। এই গোটা ঘটনায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে অভিযোগ তুলেছেন ভাটপাড়া তৃণমূল নেতা সোমনাথ শ্যামের ভাই সঞ্জয় শ্যামের দিকে। শাসক দলের তরফে নিখিল দাসকে ভয় দেখানো হচ্ছে, এমনটাই অভিযোগ তার। সঞ্জয় শ্যাম পাশে বসিয়ে নিখিল দাসকে যা শিখিয়ে দিচ্ছেন তাই বলছেন, এমনই অভিযোগ প্রিয়াঙ্গু পান্ডের। অন্যদিকে নিখিল দাস বারবার দাবি করছেন তার নাম কিভাবে বিজেপির বিএলএ তালিকায় গেল তা তিনি জানেন না। অথচ বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে বলছেন নিখিল দাস নিজে তার ছবি দিয়েছিলেন, সই করেছিলেন, তারপরে বিএলএ 2 হিসাবে তার নাম জমা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী পদের গরিমা নষ্ট করছেন নরেন্দ্র মোদী। বিহারের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর কথায়, ভোটে জেতার জন্য যে ভাষা প্রয়োগ করা হচ্ছে তা কোনো প্রধানমন্ত্রীর মুখে মানায় না। শনিবার বিহারের নির্বাচনী প্রচারে রাজ্যের বিরোধী দলগুলোকে ফের একবার কড়া ভাষায় আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, আরজেডি তথা মহাগঠবন্ধন বিহারের তরুণ প্রজন্মকে ভুল পথে চালিত করতে চাইছে। মোদীর দাবি, বিরোধীদের লক্ষ্য ওদের শিক্ষিত যুবক নয়, বরং গুন্ডা করে তোলা। অন্যদিকে এনডিএ সরকার যুব সমাজকে কম্পিউটার ও খেলাধুলার সুযোগ দিচ্ছে। যুব সমাজের হাতে আমরা তুলে দিই ল্যাপটপ, আর ওরা ক্ষমতায় এলে তরুণদের হাতে তুলে দেবে কট্টা অর্থাৎ বন্দুক। প্রধানমন্ত্রী বলেন, আমরা তরুণদের হাতে কম্পিউটার স্পোর্টস ইকুইপমেন্ট তুলে দিচ্ছি, আর ওরা নাকি পিস্তল দিতে চায়। মোদীর জনসভার কয়েক ঘন্টার মধ্যেই তার অভিযোগের জবাব দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বডরা। বললেন, কট্টর মতো শব্দের প্রয়োগ প্রধানমন্ত্রী পদের গরিমার সঙ্গে শোভা পায় না। মোদী তার পদের মর্যাদা বজায় রাখছেন না, এই প্রথম নয়।
এর আগেও একাধিকবার মোদির বিরুদ্ধে এমন মন্তব্যের অভিযোগ উঠেছে যা প্রধানমন্ত্রী পদের গরিমা ক্ষুণ্ণ করে। তবে বিহারের ভোটে কট্ট শব্দটি লাগাতার বলছেন তিনি। এদিনের জনসভায় প্রিয়াঙ্কা আদানি আম্বানি ইস্যুতেও তোপ দাগেন বিজেপি এবং মোদিকে। কংগ্রেস নেত্রী বলেন, এনডিএ সরকার যুবকদের কর্মসংস্থান দিতে ব্যর্থ হয়েছে। তারা এখন দুই কর্পোরেট বন্ধুর হাতে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি তুলে দিতে সক্ষম। এক্ষেত্রে নাম না করে ওয়েনারের কংগ্রেস সাংসদ শনিবার শিল্পপতি গৌতম আদানি এবং মুকেশ আম্বানিকে নিশানা করেছেন বলেই মনে করা হচ্ছে।